বাংলাদেশ বেতার কুমিল্লা। প্রিয় শ্রোতা, কৃষি বিষয়ক ফোন-ইন অনুষ্ঠান থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন? আমাদের আজকের বিষয় বর্তমান খরিফ এক মৌসুমে মাঠ ফসলে কৃষক ভাইদের করণীয়। আমাদের সাথে সম্মানিত অতিথি স্টুডিওতে উপস্থিত আছেন কৃষি তথ্য সার্ভিস কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মনিরুল হক রুমেল, আর উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ মহসিন মিজি। বন্ধুরা, অনুষ্ঠান চলাকালে আপনাদের কোনো প্রশ্নের উত্তর জানতে ফোন করুন এই নম্বরে 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। আমাদের ইমেল অ্যাড্রেস bbkumilla2009@gmail.com এবং ফেসবুক আইডি www.facebook.com/বাংলাদেশ বেতার কুমিল্লা। এছাড়াও অনুষ্ঠানটি বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতারে শুনতে পাবেন। শ্রোতা বন্ধুরা, ঋতু বৈচিত্র্যে ভরা আমাদের এই সোনার বাংলাদেশ। বাংলাদেশের মাঠ প্রান্তরে পুরো বছরেই কোনো না কোনো ফসলের সমারোহ থাকে। বিশেষ করে খরিফ মৌসুমে আমাদের অত্যন্ত প্রয়োজনীয় মাঠ ফসল থাকে। আর এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত জেনে নিব। আমাদের আজকে স্টুডিওতে উপস্থিত কৃষিবিদ মনিরুল হক রুমেল, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার। আপনাকে স্বাগতম। কেমন আছেন? ধন্যবাদ। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। শ্রোতা বন্ধুরা, এই মাহে রমজানের পবিত্রতাকে আমরা শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আমার প্রথমে আপনার কাছে যে প্রশ্নটি থাকবো যে বাংলাদেশের কৃষিতে প্রধান মৌসুমগুলো কি কি এবং আমাদের কৃষক ভাইদের এই বিষয়ে যদি একটু ধারণা দিতেন। ধন্যবাদ। আজকে পবিত্র মাহে রমজানের মনে হয় প্রথম লাইভ অনুষ্ঠান কৃষি বিষয়ক। আমি আমাদের শ্রোতা বন্ধুদের, এবং এখন তো আসলে দেখাও যায় ফেসবুকে, তাই শ্রোতা এবং দর্শক বন্ধুদের সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাই। সবাই আশা করি যে সুস্থভাবে রোজা রাখতে পারছেন। তো আপনার যে প্রশ্নটা ছিল যে প্রধান কৃষি মৌসুম কি কি বাংলাদেশে, আসলে বাংলাদেশে কৃষি মৌসুম মূলত দুটো, একটা হচ্ছে রবি আর একটা হচ্ছে খরিফ। খরিফকে আবার দুই ভাগে ভাগ করা হয়, খরিফ 1 এবং খরিফ 2। তো সেই হিসাবে আমাদের বাংলাদেশে মূলত মৌসুম তিনটা, রবি, খরিফ 1 এবং খরিফ 2। এখন এটা যদি আমরা ধানের মৌসুমের সাথে তুলনা করি তাহলে বড় মৌসুম যেটা, সেটা হচ্ছে আমাদের রবি মৌসুমে হয়। আর খরিফ 1 হচ্ছে আউশ মৌসুম, আর খরিফ 2 হচ্ছে আমাদের আমন মৌসুম। অনেকে এই বিষয়টা একটু ক্লিয়ার হওয়া উচিত, কারণ অনেকে বলেন যে ইরি বলে আসলে কোনো মৌসুম নাই। সেটা বড় মৌসুমকেই তারা হয়তো, আমাদের কৃষক ভাইরা ইরি বলে হয়তো মেনশন করে আর কি। এটা মূলত বড় মৌসুম। ইরি এক সময় ছিল যে ইরি ধান, মানে যখন ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট, যেটাকে IRRI ইরি বলা হতো, এখন যেহেতু বাংলাদেশে হচ্ছে ব্রি, মানে বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট আছে, তো সেই জন্য এখনকার জাতগুলো সব হচ্ছে ব্রি ধান, অথবা যেগুলো 26-এর আগ পর্যন্ত সেগুলো হচ্ছে বিআর বলা হয়। বিআর 1 থেকে 26 পর্যন্ত, তারপরের জাতগুলোকে বলা হয় ব্রি ধান। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের প্রধান ফসল ধান এবং প্রধান খাদ্য ভাত, এটা বলার অপেক্ষা রাখে না। তো খরিফ 1 মৌসুমে ধানের পরিচর্যাটা কিভাবে করতে হবে? জি, আমি আগে একটু মেনশন করে নেই যে মৌসুমগুলোর ব্যাপ্তিকাল। আমাদের যেমন রবি মৌসুম, এর ব্যাপ্তিকাল হচ্ছে 16 অক্টোবর থেকে 15 মার্চ পর্যন্ত। তারপরে যেমন খরিফ 1, এই মৌসুমের ব্যাপ্তিকাল হচ্ছে 16 মার্চ থেকে 15 জুলাই পর্যন্ত। আর খরিফ 2, এই মৌসুমের ব্যাপ্তিকালটা হচ্ছে 16 জুলাই থেকে 15 অক্টোবর পর্যন্ত। তো আমরা সারা বছরের একটা হিসাব পেয়ে গেলাম। তো খরিফ 1 মৌসুম মানে আসতে যাচ্ছে, অর্থাৎ 16 মার্চ থেকে আমাদের খরিফ 1 মৌসুম শুরু হয়ে যাবে। যেহেতু এটা মার্চ মাস চলছে, আজকে 5 তারিখ, আর মাত্র 10 দিন পরেই খরিফ 1 মৌসুম শুরু হতে যাচ্ছে। এই মৌসুমে মূলত বড় ধানটা আমরা পাচ্ছি এখন মাঠে। বড় ধান এখন কুশি অবস্থায় আছে, কোথাও কোথাও সর্বোচ্চ কুশি অবস্থায় আছে, কোথাও কোথাও হয়তো যেগুলো শর্ট ডিউরেশন, অল্প দিনের জাত, এগুলো হয়তো কাইৎসর অবস্থায় চলে আসছে। তো সেক্ষেত্রে আমাদের মানে বিভিন্ন স্টেজ অনুযায়ী আমাদেরকে পরিচর্যা করতে হবে। তাই এই কৃষক ভাইদের এই সময় পরিচর্যা সম্পর্কে জানা খুবই প্রয়োজন। এবং আরো কিছুদিন পরে দেখা যাবে যে তারা, কৃষক ভাইরা আউশ ধানের বীজতলা শুরু করবেন। তাই একই সাথে মানে বিভিন্ন স্টেজ কিন্তু আমরা পেতে যাচ্ছি সামনে। বীজতলা, তারপরে আবার যেটা আমাদের বড় ধান, সেখানে থাকতেছে বিভিন্ন স্টেজে, আমি একটু আগেই বললাম। তো
তো সেক্ষেত্রে আমি কৃষক ভাইদের জন্য কিছু পরামর্শ দিচ্ছি। বোরো ধানের ক্ষেত্রে বোরো ধান যেগুলো দেরিতে চারা রোপণ করা হয়েছে, মানে চারার বয়স 50 থেকে 55 দিন হয়ে গেছে, সেই সব সেখানে ইউরিয়া সারের শেষ কিস্তি উপরিপ্রয়োগ করে ফেলতে হবে। আমরা জানি যে আমরা 3টা কিস্তিতে ইউরিয়া সার প্রয়োগ করে থাকি, তো শেষ কিস্তি প্রয়োগ করার সময়টা এখন হয়ে গেছে। সার দেওয়ার আগে জমির আগাছা পরিষ্কার করে রাখতে হবে এবং জমি থেকে পানি সরিয়ে দিতে হবে। আর যেসব মাঠে ধানের কাইস্থর আসা শুরু হয়ে গেছে এবং ধানের দুধও অনেক জায়গায় চলে আসছে, দুধ অবস্থায় চলে আসছে, যারা আর্লি মানে একটু আগে রোপণ করেছে তাদের ক্ষেত্রে, সেক্ষেত্রে ক্ষেতে 3 থেকে 4 ইঞ্চি পানি ধরে রাখতে হবে। আর পোকা দমনের জন্য নিয়মিত ক্ষেত পরিদর্শন করতে হবে এবং সমন্বিত বালাই ব্যবস্থাপনার মাধ্যমে ধান ক্ষেত বালাই মুক্ত রাখার চেষ্টা করতে হবে। এই সময়ে ধান ক্ষেতে উফরা, রাস্ট, পাতা পোড়া, টুংরো রোগ দেখা দিতে পারে। জমিতে যদি উফরা রোগ দেখা যায়, উফরা হচ্ছে মূলত আমি বলি যে কৃমিজনিত রোগ। এটা মানে উফরা মানে এই রোগটা অনেকেই চেনেন হয়তো, কৃমিজনিত রোগ। এটা অনেকের ভুল ধারণা থাকতে পারে যেটা ছত্রাক বা অন্য কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক দ্বারা হয়, এটা ভুল। উফরা হচ্ছে কৃমিজনিত রোগ, অর্থাৎ এটা মূলত শিকড়ে কৃমি অ্যাটাক করে, তারপরে এই রোগটা দেখা যায়। এই ক্ষেত্রে যেমন জমিতে আমাদের কৃমিনাশক বিভিন্ন যে পেস্টিসাইড আছে এগুলো প্রয়োগ করতে হবে। যেমন আমি কয়েকটা নাম বলে দেই, যেমন প্রোটেক্ট, প্রোক্লেম, হেক্লেম, শার্পার, সাহাম, সাসপেন্ড, সানমেকটিন ইত্যাদি প্রয়োগ করা যাবে, মানে এমামেকটিন বেনজয়েড গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে হবে। ব্লাস্ট রোগ দেখা দিলে, ব্লাস্ট আপনারা চেনেন যে পাতায়ও হয়, তারপরে নোডে হয় মানে গিটেও হয়, আবার দেখা যায় যে ইয়েতেও হয়, শীষেও হয়, তখন আমরা শীষ ব্লাস্ট বলি। চোখের মতো দেখা যায় পাতায়। তো ব্লাস্ট রোগ হলে ইউরিয়া সারের উপরিপ্রয়োগ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে এবং অনুমোদিত ছত্রাকনাশক, যেমন যেগুলো ব্লাস্ট রোগের জন্য কাজ করে যেসব ছত্রাকনাশক, আমি কয়েকটা নাম বলি, যেমন এমিস্টার টপ, তারপর আছে এডিফেন, হেকোনাজল, ফিলিয়া, নাটিভো, ট্রুপার, এই দুইটা নাম সবাই জানে, নাটিভো, ট্রুপার। এছাড়াও আছে দিফা, সাইনোজল, জিল, এই ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে। জমিতে পাতা পোড়া রোগ হলে অতিরিক্ত 5 কেজি পটাশ সার প্রতি বিঘায় উপরি প্রয়োগ করতে হবে। জমির পানি শুকিয়ে 5 থেকে 7 দিন পরে আবার সেচ দিতে হবে। আর টুংরো রোগ, যেটা ভাইরাস জনিত রোগ, আমরা জানি যে ভাইরাস সরাসরি ছড়াতে পারে না, ভাইরাসের জন্য একটা মাধ্যম লাগে, সেই মাধ্যমটা হচ্ছে সবুজ পাতা ফড়িং। ভাইরাস যদি ছড়ায়, টুংরো রোগ যদি হয়, সেক্ষেত্রে সবুজ পাতা ফড়িং দমন করতে হবে। সবুজ পাতা ফড়িং দমন করার জন্য বিভিন্ন কীটনাশক প্রয়োগ করা যেতে পারে, যেমন রয়েছে হপার শট, প্লেনাম, ক্লোরোসিড, রগর, পলিথিয়ন, করলাক্স, সানটাপ ইত্যাদি কীটনাশক প্রয়োগ করা যেতে পারে। একজন দর্শক ফোন দিয়েছে। জি, আসসালামু আলাইকুম, কে বলছেন? মেহেদি হাসান মামুন ভাই, হ্যাঁ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রশ্নটি বলুন। আমার প্রশ্ন হচ্ছে কিছু বেগুন আছে আমার ওখানে, বেগুন গুলো হচ্ছে একটু বড় সাইজ আছে, গোল বেগুন গুলো। জি, এখন করণীয় কি, তার জন্য একটু পরামর্শ দিতে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্ন করার জন্য। জি, প্রশ্নটা শুনতে পাইনি। হ্যাঁ, ওনার প্রশ্নটা ছিল যে ওই যে গোল যে বেগুনটা উনি লাগিয়েছিল, তো এই গোল বেগুনে এখন বিভিন্ন মানে পোকা লাগছে আর কি, যে এই পোকাগুলি কিভাবে দমন করতে হবে এই ব্যাপারটা উনি জানতে চেয়েছিল। আচ্ছা, আমি ওনাকে এক বাক্যে বলে দেই। বেগুনে মূলত দেখা যায় পাতা, এখন উনি আসলে বলে নাই যে কোথায়, আমি বলি পাতায় 4টার মতন পোকা লাগে, দেখা যায় জ্যাসিড, এফিড, থ্রিপসও থাকে অনেক সময়, এবং সাদা মাছি, এই 4টা পোকাই থাকে পাতার নিচের দিকে, এরা রস চুষে খায় পাতা থেকে, এভাবে ক্ষতি করে। আর বেগুনে যদি ক্ষতি হয়ে থাকে সেটা হচ্ছে ব্রিঞ্জাল শুট অ্যান্ড ফ্রুট বোরার, যেটাকে আমরা সংক্ষেপে বলি বিএসএফবি, বা বাংলায় বলি হচ্ছে ডগা ও ফল ছিদ্রকারী পোকা। এই পোকাটা দমন করার অনেকগুলো উপায় আছে। এটার জন্য মূলত আমরা ফেরোমন ফাঁদ দিয়ে থাকি, যে বেগুনের যে সেক্স ফেরোমন ফাঁদ আছে, বিভিন্ন নামেই পাওয়া যায়, বাজারে গেলেই দেখতে পাবেন। আমরা সাধারণত ছাদ বাগান বা নিজেরা যে বাগানটা করি সেখানে আমরা মূলত সাজেস্ট করি যে জৈব বালাইনাশক ব্যবহার করার জন্য। তো এই জন্য ওনাকে আমি সাজেশন দেবো যে হলুদ ফাঁদ ব্যবহার করতে পারেন, হলুদ আঠালো ফাঁদ, এবং যেটা বললাম যে সেক্স ফেরোমন ফাঁদ বেগুনের জন্য, এটা দোকানে বা কোথাও বললে হবে, বিভিন্ন কোম্পানির আছে, ইস্পাহানি কোম্পানির আছে, টিবিএস এগ্রো কোম্পানির আছে। বেগুনের যে লিউটটা আর কি, এটা জাস্ট বয়ামে করে দিলেই, স্থাপন করলেই উনি বুঝতে পারেন। এবং এটা আর একটু টেকনিক্যাল ইয়ার জন্য অবশ্যই
কোনো নিকটস্থ উপসহকারী কৃষি অফিসার অথবা কৃষি অফিসার সহযোগিতা নিলে আরো ভালো। আমরা হয়তো এভাবে প্র্যাকটিক্যালি এখানে দেখাতে পারছি না, জাস্ট ওনাকে সাজেশনটা দিতে পারলাম আর কি। ধন্যবাদ, আপনি কল দিয়েছেন, ওনাকে ধন্যবাদ। তো আমরা আলোচনায় ছিলাম যে খরিফ এক মৌসুমে ধানের যে পরিচর্যা, এটা আমি মোটামুটি শেষ করেছিলাম। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের স্টুডিও থেকে ফোন ইন অনুষ্ঠান। আমাদের আজকের বিষয় বর্তমান খরিফ এক মৌসুমে মাঠ ফসলে কৃষক ভাইদের করণীয়। আর এই বিষয়ে যদি আপনারা বিস্তারিত জানতে আগ্রহী হন তাহলে এই নম্বরে ফোন করুন 013309500421। পাশাপাশি ইমেল বা ফেসবুকেও যোগাযোগ করতে পারবেন। পুরো পৃথিবীতে যে সিরিয়াল ক্রপের মধ্যে গম এবং ভুট্টা আসলে অন্যতম, এটা বলার অপেক্ষা রাখে না। আমাদের প্রতিদিনের খাবারের টেবিলে এই দুইটা এই ফসলের খাবার আমরা খেয়ে থাকি। তো এখানে যেহেতু আমাদের বাংলাদেশে এখন এই মুহূর্তে ভুট্টাটাই বেশি হয়, তো ভুট্টা সম্পর্কে যদি একটু বলতেন। ধন্যবাদ। বাংলাদেশে এখন প্রচুর ভুট্টা হয়, ভুট্টার চাষ হয়, এটা আমরা দেখছি। বিশেষ করে উত্তরবঙ্গে প্রচুর ভুট্টার চাষ হয় এবং কুমিল্লা অঞ্চলেও তা পিছিয়ে নেই। কুমিল্লা অঞ্চলেও ব্যাপক হারে ভুট্টার চাষ হয়। বিশেষ করে দাউদকান্দিতে তো প্রচুর ভুট্টার চাষ হয়ে থাকে, দাউদকান্দি উপজেলায়। আর সব উপজেলাতেই কিছু না কিছু ভুট্টার চাষ হয় এবং রবি মৌসুমের ভুট্টার চাষ এখন শেষ প্রায় বলতে গেলে, কোথাও কোথাও হারভেস্ট হচ্ছে। আর খরিফ একের কিন্তু এখনই সময় ভুট্টা মানে বপন করার, বীজ বপন করার। ভুট্টার জমিতে শতকরা মানে 70-80 ভাগ যদি খড়ের মোচা, এখন মানে মোচা যদি খড়ের রং ধারণ করে তাহলে ভুট্টা কিন্তু হারভেস্ট করার উপযোগী হয়ে গেছে। যেটা এখন মাঠে আছে, মানে রবি মৌসুমের ভুট্টার ক্ষেত্রে আর কি এই পরামর্শ থাকবে। আর গ্রীষ্মকালীন ভুট্টা বা খরিফ এক মৌসুমের ভুট্টা যদি কেউ চাষ করতে চান তাহলে সেটার বীজ এখনই বপন করতে হবে। আর ভুট্টার কিছু জাত আমি বলে দেই, যে ভালো ভালো কিছু জাত আছে, যেমন বাড়ি হাইব্রিড ভুট্টা 1 থেকে প্রায় 17 পর্যন্ত জাত আছে। এগুলো যদি আপনারা BARI বা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সাথে যোগাযোগ করেন বা নিকটস্থ কৃষি অফিসের মাধ্যমে আপনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়াও বাংলাদেশ গম এবং ভুট্টা যে মানে রিসার্চ ইনস্টিটিউট আছে, যেটা বাংলাদেশ গম ভুট্টা গবেষণা কেন্দ্র, যেটা গবেষণা ইনস্টিটিউট, তাদেরও কিছু ভুট্টা আছে, যেমন BWMRI হাইব্রিড ভুট্টা 1 এবং 2 এবং বেবিকর্ন 1। এই জাতগুলো এই বাংলাদেশ গম ভুট্টা গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজ করা হয়েছে। এছাড়া বেসরকারি প্রতিষ্ঠানের কিছু ভালো ভুট্টার জাত রয়েছে, যেমন NK40, এটা সবাই জানেন, বেশ জনপ্রিয় জাত। তারপর প্রফিট, শাহী, ডন 111 ও 112, কাবেরী 3696, এটাও বেশ জনপ্রিয় জাত। আমি দেখেছি চান্দিনায় যখন ছিলাম কৃষি অফিসার হিসেবে, তখন অনেকেই এটা চাষ করত। উত্তরণ 2, উত্তরণ সুপার, প্যাসিফিক, শক্তি। আরেকটা জনপ্রিয় জাত হচ্ছে সুপার সাইন 2760, এটা বেশ জনপ্রিয়। এবং বেবিলন কোম্পানির ধামাকা, এই জাতটাও বেশ ভালো, জনপ্রিয়। খরিফ এক মৌসুমে সময়কাল অনুযায়ী মানে দেখা যায় যে ভুট্টার সময়কালটা রবি মৌসুমের চেয়ে একটু কম হয়, ফলনও একটু কম হয় এবং সময়কালটাও একটু কম হয়। ধন্যবাদ আপনাকে। আমরা যদি বলি যে পরিবেশ বান্ধব কোনো ফসল যদি থাকে সেটা হলো পাট। কারণ এই সময় আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিভিন্ন পাটের পণ্য কিন্তু বাংলাদেশে পাওয়া যাচ্ছে বিভিন্ন হাট বাজারে, এবং এটা পরিবেশ বান্ধব কারণ এটা পচনশীল। তো খরিফ এক মৌসুমে যদি পাট চাষ সম্পর্কে সংক্ষেপে যদি একটু বলতেন। ধন্যবাদ। পাট চাষ করার আসলে মূল সময়টা এই সময়টাই, খরিফ এক মৌসুমে চৈত্র মাসের শেষ পর্যন্ত মানে পাট বীজ বপন করা যাবে। চৈত্র মাস বলতে আমরা মানে পহেলা বৈশাখের আগে দিয়ে আর কি, আগের সপ্তাহে বপন করা যাবে। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট অনেকগুলো পাটের জাত কিন্তু আবিষ্কার করেছে। তার মধ্যে ভালো কিছু জাত হলো O9897, যেটা আমরা O9897 বলে চিনি আর কি। তারপর BJRI তোষাপাট 4, BJRI তোষাপাট 5, BJRI তোষাপাট 6, BJRI তোষাপাট 8, BJRI দেশিপাট 5, BJRI দেশিপাট 6, BJRI দেশিপাট 7 এবং আরেকটা জাত আছে লবণাক্ত সহিষ্ণু, BJRI দেশিপাট 8। এটা লবণাক্ত এলাকায় চাষ করার উপযোগী। BJRI মানে হচ্ছে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউট, তারা যে জাতটা আবিষ্কার করে তারা এভাবে এক থেকে নাম করতে থাকে। এই কয়েকটা জাত বললাম। আর স্থানীয় বীজ ডিলারদের সাথে যোগাযোগ করেও জাতগুলো সংগ্রহ করা যাবে। আর হচ্ছে
যদি সারিতে বপন করা হয় তাহলে প্রতি শতাংশে 17 থেকে 20 গ্রাম বীজ প্রয়োজন হবে, আর বুনলে 25 থেকে 30 গ্রাম বীজ লাগবে। শাক হিসেবে যদি কেউ খেতে চান, আমরা পাট শাক খুব জনপ্রিয় একটা খাবার, শাক হিসেবে খাওয়ার জন্য বীজে আড়াই দেশি পাট 1, 2, 3 মানে 3টা জাত আছে। বীজে আড়াই দেশি পাট, পাট শাক 1, তারপর 2 এবং 3 এবং বিনা পাট শাক 1, এই জাতগুলো উল্লেখযোগ্য আর কি। এগুলো আপনারা শাক হিসেবে খাওয়ার জন্য এগুলো এই সময়টায় মানে একটু মেঘ বৃষ্টি কম, মানে এই তাহলে এই শাকসবজির যত্নটা কিভাবে করতে হবে এই সময়টা? হ্যাঁ, এই সময়টা একটু মেঘ বৃষ্টি কম, যদিও আমরা বলছি যে ক্লাইমেট মানে চেঞ্জ হচ্ছে, আমাদের জলবায়ু পরিবর্তন হচ্ছে, অনেক সময় আর্লি বৃষ্টি চলে আসে, কালবৈশাখী এখন দেখা যায় যে হয়তো আমরা ভাবি যে বৈশাখ মাসেই হবে, অনেক সময় আগেও হয়ে যায়। তো তারপরও এই বছরটা মনে হচ্ছে একটু ভালোই যাচ্ছে আবহাওয়ার দিক থেকে কৃষক ভাইদের জন্য। তো এই মৌসুমে এখন অন্যান্য যে রবি ফসল মাঠে আছে, যেমন রবি ফসলের মধ্যে আমি উল্লেখযোগ্য কিছু বলি, যেমন চীনা, কাউন, তারপরে আলু, মিষ্টি আলু, চীনা বাদাম, পেঁয়াজ, রসুন, এগুলো যদি এখনো মাঠে থাকে তবে দেরি না করে তুলে ফেলতে হবে, কারণ সামনে কিন্তু একটা আমরা মানে পূর্বাভাস পাচ্ছি হালকা যে একটা ঝড় বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করতে চাইলে এই মাসেই বীজ বপন করার মানে মূলত সময়, বা চারা রোপণ করারও সময় এটাই। এই সময় আমরা গ্রীষ্মকালীন টমেটো করতে পারি, গ্রীষ্মকালীন পেঁয়াজ করতে পারি, ঢেঁড়স করতে পারি, বেগুন করতে পারি, করলা, ঝিঙ্গা, ধুন্দুল, চিচিঙ্গা, শসা, ওলকচু, পটল, কাকরোল, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, পুঁই শাক, এসব শাকসবজি আমরা চাষ করতে পারি। বসত বাড়ির বাগানে ডাঁটা, কলমি শাক, পুঁই শাক, করলা, ঢেঁড়স, তারপর বেগুন, পটল ইত্যাদি চাষ আমরা করতে পারি। মাদা তৈরি করে, মাদা বলতে আমরা সবাই জানি, মাদা তৈরি করে সেখানে চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দল, শসা, মিষ্টি কুমড়া, চাল কুমড়া ইত্যাদি বীজ বুনে দিতে পারি। আর কুমড়া জাতীয় ফসলের ক্ষেত্রে এই সময় মাছি পোকা ব্যাপকভাবে আক্রমণ করে থাকে, খুব ক্ষতি করে থাকে আমরা জানি। সেই ক্ষেত্রে কুমড়া জাতীয় ফসলের মাছি পোকা দমনের জন্য আমরা হলুদ আঠালো ফাঁদ ব্যবহার করতে পারি, এবং এছাড়াও কিউ ট্র্যাক আছে, এটা মানে পোকাকে আকর্ষণ করে সামনে নিয়ে আসে এবং মেরে ফেলে, মানে এটা একটা আর কি কেমিক্যাল আর কি মূলত। তারপরে সেক্স ফেরোমন ট্র্যাপ আছে, আমরা জানি যে মাছি পোকা দমনের জন্য ফেরোমন ফাঁদ আছে। আর এই সময় মানে এই ফাঁদগুলো ব্যবহার করে আমরা পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু মাছি পোকা দমন করতে পারি, কারণ মাছি পোকা এই সময় যে মানে দেখা যায় বেশ ভালোই ক্ষতি করে ফেলে, ডিম পেড়ে দেয় ফুলের ভিতর এবং ফুলটা মারা যায়। আর হাত পরাগায়ন করতে হবে, আমরা জানি কুমড়া জাতীয় ফসলে মানে মূলত হাত পরাগায়ন করতে হয়, কৃত্রিম পরাগায়ন যেটা আমরা হাতে পরাগায়ন বা কৃত্রিম পরাগায়ন, সেই কৃত্রিম পরাগায়ন করার সময়টাও মূলত মানে এই মৌসুমে আর কি। ধন্যবাদ। আমাদের অনেক কৃষক বন্ধুরা গ্রীষ্মকালে একেবারে মানে বাণিজ্যিক আকারে টমেটোর চাষ করেন, তো তাদের জন্য আপনার কি মেসেজ আছে? গ্রীষ্মকালীন টমেটোর কিছু ভ্যারাইটি আছে, আমরা এই জাতগুলো বলতে পারি। যেমন আমাদের কুমিল্লা অঞ্চলে আমরা জানি যে ব্যাপক হারে টমেটোর চাষ হয়, কিন্তু কৃষক এই যে এখন যে সময়টা, আমি আজকে সকালেও আমার একজন এসও সাহেবের সাথে আলাপ হচ্ছিল, বলতেছিলেন যে মানে মাঠে পড়ে আছে, মানে টমেটো বিক্রি করতে পারতেছে না, মাত্র 6 টাকা 7 টাকা কেজি এরকম বিক্রি হচ্ছে। এটা আসলে খুবই দুঃখজনক। তো গ্রীষ্মকালীন টমেটো কিন্তু সেরকম থাকে না। আমি স্বপ্ন বা আগোরা সুপার শপে দেখেছি যে গ্রীষ্মকালীন যে টমেটো পাওয়া যায় প্রায় 150 টাকা কেজি, 120 টাকা কেজি, এরকম ভালো দামে বিক্রি হয়। তো গ্রীষ্মকালীন টমেটো যদি আমাদের কুমিল্লা অঞ্চলে, এবং হয় অনেক জায়গায় চাষ হয়, বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়াতে কিন্তু প্রচুর গ্রীষ্মকালীন টমেটো চাষ হয়, কুমিল্লা জেলায় একটু কম হয়, তারপরও মানে কম হয় না, ভালোই হয়, বিভিন্ন উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে ভালোই হয়। তো সেক্ষেত্রে আমাদের জাতগুলো জানা প্রয়োজন। গ্রীষ্মকালীন টমেটো চাষ করতে চাইলে বাড়ি হাইব্রিড টমেটো 4, বাড়ি হাইব্রিড টমেটো 8, তারপর বাড়ি টমেটো 10, বাড়ি হাইব্রিড টমেটো 11, বিনা টমেটো 3, বিনা টমেটো 4, এগুলো আপনারা চাষ করতে পারেন। এগুলো গ্রীষ্মকালীন টমেটোর ভালো জাত আর কি। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে বাংলাদেশ বেতার কুমিল্লার ফেসবুক পেজে আমাদের অসংখ্য বন্ধুরা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন। তো সকলের হয়তো নাম আমি সময়ের অভাবে বলতে পারবো না, আমরা 2-1 বন্ধুর নাম বলছি। মেহেদী হাসান মামুন ভাই, উনি নিয়মিত আমাদেরকে ফোনও করেন। মামুন ভাই, আপনাকে ধন্যবাদ। আপনি লিখেছেন যে চট্টগ্রাম বন্দর থেকে নিয়মিত যুক্ত আছি, মানিকগঞ্জের শ্রোতা মেহেদী হাসান মামুন, অসংখ্য ধন্যবাদ মামুন ভাই। ইমরান মুন্সি ভাই লিখেছেন সুন্দর আয়োজন, আমাদের
কমেন্ট পড়া হবে কি? হ্যাঁ, অবশ্যই, এই যে পড়ছি তো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। AM আল আমিন ফুলজানা চট্টগ্রাম থেকে, বেগুনে ফল ছিদ্রকারী পোকার আক্রমণে ঘরোয়া কোনো চিকিৎসা আছে কি? হ্যাঁ, অবশ্যই ঘরোয়া চিকিৎসা আছে, আমাদের অতিথি বলবেন। মেহেদী হাসান মাসুদ ভাইয়ের যে আরেকটি প্রশ্ন ছিল, যে উনি ফোন করে বলছিলেন যে গোল বেগুনগুলো একটু বড় হবার সাথে সাথেই ফেটে যাচ্ছে, করণীয় কি? এই বিষয়ে যদি একটু বলতেন। আর জি, ফেটে যাওয়ার ক্ষেত্রে আসলে অনেকগুলো কারণ থাকতে পারে, যেমন মাটিতে যদি পানির অভাব হয় সেটাও হতে পারে, আবার অনেক সময় দস্তা সারের অভাবে হতে পারে। তো মূলত বোরন এবং জিঙ্ক এই দুইটা যদি মাটিতে সিভিয়ার অভাব থাকে, মানে খুব বেশি অভাব থাকে, সেক্ষেত্রে ফল ফেটে যাওয়া এবং ফল ঝরে যাওয়ার এই সমস্যাগুলো হতে পারে। তো সেক্ষেত্রে ওনাকে মানে যেটা আমরা সাজেশন দিব, যে বাজার থেকে মানে কোনো সারের দোকান থেকে জিঙ্ক এবং বোরন সার কিনে এনে ওনার জমিতে প্রয়োগ করার জন্য। আর ফল ছিদ্রকারী পোকার কথা তো বলছিলেন। ফল ছিদ্রকারী পোকার কথা আমি একটু আগেও বলেছি, যে মূলত মানে ফল ছিদ্রকারী পোকার ক্ষেত্রে বিভিন্ন রকমের ফাঁদ আছে, সেগুলো ব্যবহার করা যেতে পারে। এছাড়াও যদি মানে আমরা ঘরোয়া, যে উনি যেটা জানতে চাচ্ছেন, ঘরোয়া আছে, আমরা যদি ডিটারজেন্ট পানিতে মিশিয়ে নিয়মিত স্প্রে করি, সাবান পানি স্প্রে করা, যেটা 3 দিন পর পর আমরা একটু গাছ ভিজিয়ে স্প্রে করলে সেক্ষেত্রে ফল ছিদ্রকারী পোকার আক্রমণটা কমে যায়। জি, আমাদের সাথে মাছি পোকাই ফল ছিদ্রকারী পোকা আর কি। জি, তো এই আর কি ঘরোয়া ট্রিটমেন্ট এটা। ধন্যবাদ। হ্যাঁ, শ্রোতা বন্ধুরা, আমরা শুনছিলাম বাংলাদেশ বেতার কুমিল্লার স্টুডিও থেকে কৃষি বিষয়ক ফোন অনুষ্ঠান। বর্তমান খরিফ এক মৌসুমে মাঠ ফসলি কৃষক ভাইদের করণীয়। আমার এবারের প্রশ্ন আপনার কাছে, যে পেঁপে চাষ সম্পর্কে যদি একটু বলতেন, যেটা আমাদের এই খরিফ এক মৌসুমে আসলে খুবই মানে প্রয়োজনীয় একটা ফল পেঁপে। এবং পেঁপে আসলে দেখা যায় কৃষক ভাইরা পেঁপে সঠিকভাবে চাষ করতে না করার ফলে অনেক লসের সম্মুখীন হয়। আমি একটু সংক্ষেপে বলি, যে পেঁপে চাষাবাদের জন্য এই মাসটাই উপযুক্ত সময়। পেঁপে চাষের জন্য উঁচু ও মাঝারি উঁচু জমি ভালো। উপযুক্ত পরিচর্যার দ্বারা প্রায় সব ধরনের মাটিতেই পেঁপে চাষ করা যায়। 2 মিটার দূরে দূরে সারি করে আমরা প্রতি সারিতে যদি 2 মিটার দূরত্বে চারা রোপণ করি, তাহলে প্রায় 1 হেক্টর জমিতে 2500 গাছের জন্য আমার 7500 চারার প্রয়োজন পড়ে 1 হেক্টর জমিতে। সেক্ষেত্রে আমরা যার যতটুকু জমি সেভাবে আমরা ওই অনুযায়ী ডিজাইন করে আমরা পেঁপের চাষ করব। বীজ থেকেও বংশ বিস্তার করা যায়, বা আমরা বিভিন্ন নার্সারি থেকেও আমরা চারা কিনে আনতে পারি। পলিথিন ব্যাগে আমরা চারা তৈরি করে রোপণের জন্য আমরা চারা দ্রুত মানে করতে পারি, আমরা দ্রুত বৃদ্ধি পায় পলি ব্যাগে যদি আমরা রেয়ারিং করি সেই চারাটা। এবং দেখা যায় যে একসাথে 3টা বীজ আমরা দিব, কিন্তু যখন মানে চারা হবে তখন আমরা হয়তো একটা রেখে বাকিগুলো সরিয়ে ফেলবো। এভাবে আমাদের করতে হবে, চেষ্টা করতে হবে। আর হচ্ছে যে 1.5 থেকে মানে 2 মাস বয়সী চারা আমরা সাধারণত জমিতে রোপণ করি। জমিতে আমরা গর্ত তৈরি করব, গর্ত 2 মিটার দূরে দূরে চারিদিকে আমরা 2 ফিট পরিমাণ গর্ত করে সেখানে আমরা চারা রোপণের প্রায় 15 দিন আগেই গর্তের মাটিতে সার মিশাতে হবে। আমাদের কৃষক ভাইদের প্র্যাকটিস কি, আমরা গাছ রোপণের পরে আমরা সার দিই। আসলে নিয়ম হচ্ছে গর্ত করেই সেখানে সার প্রয়োগ করতে হবে 15 দিন আগে কমপক্ষে, যাতে সারের বিষাক্ত গ্যাসটা বের হয়ে যায় এই 15 দিনের মধ্যে, এই 2 সপ্তাহের মধ্যে। তো সেক্ষেত্রে যেটা আমাদের মানে আরেকটা ফলো করতে হবে, গর্ত তৈরির পরে আমাদের উপরের মাটি এবং নিচের মাটি আলাদাভাবে রাখতে হবে। উপরের মাটি আমরা যখন গর্তটা ভরাট করব সারটার মিশিয়ে, তখন উপরের মাটিটা দিতে হবে নিচে, আর নিচের মাটিটা দিতে হবে উপরে। এইভাবে গর্তটাকে আমাদের তৈরি করতে হবে। এরপর প্রতি গর্তে 3টি করে চারা রোপণ করতে হবে। ফুল আসলে একটি স্ত্রী গাছ রেখে বাকি গাছগুলো তুলে ফেলতে হবে। পরাগায়নের সুবিধার জন্য বাগানে 10% পুরুষ গাছ রাখা প্রয়োজন। আর প্রতি মানে গাছে আমরা যেভাবে বললাম যে গর্তে আমরা যেটা করব, 15 কেজি জৈব সার, মানে সার ম্যানেজমেন্টটা একটু বলে দিই সংক্ষেপে। 15 কেজি জৈব সার, 550 গ্রাম ইউরিয়া সার, 550 গ্রাম টিএসপি সার, তারপর 550 গ্রাম এমওপি সার, 250 গ্রাম জিপসাম সার এবং 25 গ্রাম বোরাক্স মানে যেটা বোরন সার আর কি, এটা, এবং 20 গ্রাম জিঙ্ক সালফেট মানে জিঙ্ক সার একসাথে মিশিয়ে ভালোভাবে আমাদের জমিতে আর কি প্রয়োগ করতে হবে। তো ইউরিয়া আর এমওপি বাদে বাকি সব সারই আমরা গর্ত তৈরির সময় প্রয়োগ করে ফেলবো। আর ইউরিয়া এমওপিটা আমরা জানি যে উপরই প্রয়োগ করতে হয়, কিছুদিন মানে 1 মাস পরে আর কি উপরই প্রয়োগ করতে হবে। তো এরকম করলে মোটামুটি গাছের ফলন ভালো হবে আশা করা যায়। আমাদের সকলের প্রিয় ফল আম,
এবার আম সম্পর্কে বলবেন একটু। আম সম্পর্কে আমরা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা মনে করি যে আমের মানে ম্যানেজমেন্টটা খুবই জরুরি, এবং ম্যানেজমেন্ট না করলে আম টেকানো মুশকিল। তো আম গাছে এই সময় যেটা হয় যে হপার পোকা আক্রমণ করে। হপার পোকা আক্রমণ করলে আমাদের অনুমোদিত কীটনাশক আমি কয়েকটা নাম বলে দিই, যে সব কীটনাশক আমরা প্রয়োগ করতে হবে। সেক্ষেত্রে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন সাইপারমার, পেসকিল, রেলোথ্রিন, তারপরে মজার কিছু নাম আছে যেমন উস্তাদ, তারপর শেফা, সুরক্ষা, তারপর রিপকর্ড, তারপর আরেকটা মজার নাম আছে ম্যাজিক, তারপরে কট। এগুলো হচ্ছে সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক। আরো অনেক আছে, আমি জাস্ট পরিচিত কয়েকটা নাম বললাম। এগুলো 1 মিলি হারে প্রতি লিটার পানিতে মিশিয়ে গাছের পাতা, মুকুল, ডালপালা ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে। তবে যদি মুকুলে ফুল ফুটে যায় তখন স্প্রে করা যাবে না, কারণ সেক্ষেত্রে মৌমাছিও মারা যাবে, ফুলেও সমস্যা হবে, বিষাক্ততা চলে যেতে পারে, মৌমাছি মারা যাবে এবং পরাগায়ন হবে না, তখন আমের ফলনটা অনেক কমে যাবে। আর এই সময় আমে যেটা আরেকটা রোগ হয়, মানে এতক্ষণ পোকার কথা বললাম, এবার রোগের কথাও বলি। পাউডারি মিলডেউ ও অ্যানথ্রাকনোজ এই দুটা রোগ দেখা যেতে পারে। এই ক্ষেত্রে কার্বেন্ডাজিম গ্রুপের ছত্রাকনাশক প্রয়োগ করা যেতে পারে, যেমন নাম কয়েকটা বলি: কাজিম, তারপরে ম্যানসার, টার্বো, তারপর আছে কারিশমা, তারপর আছে রূপালি অথবা সুফি। এগুলো অনুমোদিত মাত্রায়, মানে এগুলো এক একটা এক এক গ্রুপের, এই জন্য মাত্রাটা ওইভাবে বলা গেল না। অনুমোদিত মাত্রা আমরা পানির সাথে মিশিয়ে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। কৃষক ভাইরা যেটা করেন যে গাছটা ভিজিয়ে স্প্রে করেন না, এই কারণে আসলে ঠিক মতো অনেক সময় অনেক ওষুধ কাজ করে না। এটা একটু ওনাদের জন্য খুবই জরুরি যে গাছের পাতা এবং ডালপালা সব ভিজিয়ে স্প্রে করতে হবে, যাতে কোথাও পোকা মানে ওইভাবে মানে রোগ যেটা এখন যেটা বলছি রোগ ছড়াতে না পারে, রোগটা যেন কোনোভাবে ছড়াতে না পারে। এই ছিল মোটামুটি আমের ক্ষেত্রে। আচ্ছা, আমরা এই মানে অন্যান্য ফসলের ক্ষেত্রে আমি একটু উল্লেখ করে বলতে চাই যে আমাদের অত্যন্ত পুষ্টিকর যে একটা সবজি সজিনা, এই সজিনার বিষয়ে যদি একটু বলতেন। হ্যাঁ, এই সময় আরো কিছু ফসলের ম্যানেজমেন্টের প্রয়োজন, যেমন হেভি প্রুনিং করতে হয় সজিনায়, এবং কুল গাছে আমাদের আপনারা হয়তো দেখবেন যে উপজেলা পর্যায়ে যখন আমরা পরিকল্পনা করতাম সেখানে কিন্তু কুল বাডিং, তারপরে সজিনা মানে হেভি প্রুনিং এই ইয়াগুলো থাকতো আমাদের মানে কর্ম পরিকল্পনাতে, এই বিষয়গুলো থাকতো। তো এখন কুল গাছের মানে ফল সংগ্রহ তো হয়ে গেছে মোটামুটি, এখনো যদিও বড়ই পাওয়া যাচ্ছে, মানে এখনো পাওয়া যায়। তো ফল সংগ্রহের পরই ডাল একেবারে হেভি প্রুনিং করতে হবে, মানে ডালপালা একদম ছাঁটাই করে দিতে হবে। আর মানে ইয়ের ক্ষেত্রে যেটা হবে, সজিনার ক্ষেত্রেও তাই, সজিনা হারভেস্ট করার পরে ডাল কেটে মানে আপনার ডালপালা ছাঁটাই করতে হবে। তো সজিনার ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারেন, যদি আপনারা আরো সজিনা মানে বংশ বিস্তার করতে চায়, সজিনা গাছ আরো লাগাতে চায়, সেক্ষেত্রে কিন্তু ডাল কেটে সরাসরি রোপণ করলেও সেই ডাল থেকে কিন্তু সজিনা গাছ হয়ে যায়। এটা আমরা দেখেছি, এমনকি আমার এটা মানে বাস্তব অভিজ্ঞতা আছে ছোটবেলায়। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে আপনার কাছে আমার এই সর্বশেষ যে প্রশ্নটা, যে আমাদের এই আলোচনা যদি আরো বিস্তারিত জানতে চায় আমাদের কৃষকরা, আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা আর কি কি মাধ্যম আছে যে কৃষকরা সহজে জানবে? আমাদের কৃষক ভাইরা আরো সহজে জানার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অর্থাৎ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি যে এলাকায় আছেন সেই এলাকাতেই আপনার ব্লকে উপসহকারী কৃষি অফিসার রয়েছে, তার সাথেও যোগাযোগ করতে পারেন, অথবা আপনি ঘরে বসে এই সেবা নিতে পারেন। সেটা আপনি কৃষি কল সেন্টার রয়েছে আমাদের কৃষি তথ্য সার্ভিস থেকে, যে কৃষি কল সেন্টার পরিচালনা করা হয়, সেই নাম্বারে আপনি কল করতে পারেন। নাম্বারটা আমি বলে দিচ্ছি 16123। অসংখ্য ধন্যবাদ। আবারও বলছি 16123, এই নাম্বারে কল করে আপনি কৃষি সেবা, যে কোনো কৃষি পরামর্শ পেতে পারেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রের পক্ষ থেকে। বাংলাদেশ বেতারকেও ধন্যবাদ আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য। শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ শুনছিলেন কৃষি বিষয়ক ফোন ইন অনুষ্ঠান। আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।